হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাপ্টার ওয়ানে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি। অ্যাসাইনমেন্টটা আজকে দেওয়ার কারণ হচ্ছে যদি কারো কোনো কোয়ারিজ বা প্রবলেম থাকে তাহলে উই উইল সলভ ইট, যাতে করে আপনাদের অ্যাসাইনমেন্ট করতে কোনো প্রবলেম না হয়। সো চ্যাপ্টার ওয়ানে কারো কোনো কোয়ারিজ আছে, কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা প্রবলেম। প্লিজ বলুন না। স্যার মার্কেটিং ম্যানেজমেন্টটা কি একটু যদি আরেকবার একটু বলতেন। খুব আস্তে শুনতে পাচ্ছি আপনার কথা, আনফরচুনেটলি। স্যার মার্কেটিং ম্যানেজমেন্টটা কি সেটা যদি আরেকবার বলতেন। মার্কেটিং ম্যানেজমেন্ট জি স্যার। মানে অনলি মার্কেটিং ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছ? জি স্যার। মার্কেটিং এর ডেফিনিশনটা তো তোমার কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, রাইট? ইয়েস স্যার। হোয়াট ইজ মার্কেটিং এটা তো আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছি বা জেনেছো। হ্যাঁ মার্কেটিং ম্যানেজমেন্ট জিনিসটা কি? মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে আহ, আমরা যে টার্গেট মার্কেট চুজ করছি এবং টার্গেট মার্কেটকে আমার দিকে আকৃষ্ট করছি, ধরে রাখছি, আস্তে আস্তে আমার কাস্টমার বেসটা বাড়াচ্ছি। কিভাবে বাড়াচ্ছি? মার্কেটে কাস্টমারের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি তাকে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করে ডেলিভারি দিচ্ছি এবং কমিউনিকেট করছি যে আমার প্রোডাক্টটা অন্যদের চেয়ে বেটার। একই মাপের আরো যে প্রোডাক্ট আছে তাদের সবার চেয়ে আমারটা বেটার। হ্যাঁ, তো এই যে টোটাল কাজটাই হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের অংশ। সো বেসিক্যালি মার্কেটিং ম্যানেজমেন্টকে আমরা একদিকে বলতে পারি এটা একটা আর্ট, বিকজ আমরা কাস্টমারকে কিভাবে অ্যাট্রাক্ট করবো, কিভাবে কাস্টমারকে প্রোডাক্টটা সেল করবো, কিভাবে কাস্টমারকে কি ধরনের অফার দিয়ে স্যাটিসফাই করবো, এটা যেমন একদিকে দেখার বিষয় আছে। এগেন ইট ইজ আ সায়েন্স। কিছু কিছু ক্ষেত্রে দেখবাম কিছু কিছু কনসেপ্ট পৃথিবীর যেখানেই তুমি যাও না কেন সব ক্ষেত্রেই একই রকম। থিঙ্ক অ্যাবাউট বিল্ডিং দ্য রাইট রিলেশনশিপ উইথ রাইট কাস্টমার। দ্য স্ট্রেঞ্জার, বাটারফ্লাই, বার্নাকলস, ট্রু ফ্রেন্ডস, এই কনসেপ্টটা তুমি ওয়ার্ল্ডে যেখানেই বিজনেস করতে যাও বা করো না কেন সেখানে দেখবে এটা একই ওয়েতে কাজ করছে, যে কারণে মার্কেটিং ম্যানেজমেন্টকে আমরা আবার বলছি সায়েন্স। সো বেসিক্যালি মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ choosing the target market and getting, keeping, and growing customers by creating, delivering, and communicating superior value to them. Clear? বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। Okay, thank you. Thank you. So, if there is no question, আশা করি অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। অ্যাসাইনমেন্টও তোমাদেরকে হাতে লিখে কিন্তু জমা দিতে হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা অবশ্যই হ্যান্ড রিটেন হতে হবে। তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেটা একটু খেয়াল রাখবো সবাই সেটা হলো যে এক্সাম্পল গুলো দিবা বই দেখে দেখে কিচ্ছু লিখবা না। সম্পূর্ণ তুমি যা বুঝতে পেরেছো বা তুমি যা বুঝতে পারছো ঠিক সেই জিনিসটা এখানে লিখবা। সুন্দর করে ছবি তুলে পোর্ট্রেট ফরম্যাটে ছবিটা আপলোড করবা। ঠিকভাবে ছবি আপলোডের আগে পিডিএফ করে দেখার চেষ্টা করবা ছবিগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, ওকে, লেখাগুলো স্পষ্ট হয়েছে কিনা। ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ফাইল নেমের ক্ষেত্রে কি কোনো রুলস আছে যে ফাইল নেম নাকি যে কোনো একটা দিয়ে করলে হবে? বুঝি না রে। স্যার পিডিএফ করবো তো পিডিএফ এর তো একটা ফাইল ফাইলে নেম কিছু দিতে নাই। হয়। স্যার অন্য টিচাররা তো হচ্ছে একটা বলে দেয় যে এভাবে ফাইল নেম করতে হয়। আমার কোশ্চেন তো হচ্ছে কি আমি ফাইল নেমটা কি আমার মতো করে দিতে পারবো নাকি যে মানে কোনো রুলস আছে? কোনটা বুঝতে পারি না, আবার বলবা? স্যার ও বলতেছে যে আমাদের যে পিডিএফটা মেক করব ওই ফাইল নেমটা কি কোনো স্পেসিফিক কিছু দিতে হবে নাকি আমাদের যেভাবে মানে অ্যাসাইনমেন্ট ইচ্ছা 1 দিবা, সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট 1 দিয়ে ওকে আপলোড স্যার করতে তাহলেই হবে। ঠিক আছে? সো today we are going to start chapter number 2. So chapter 2
is all about company and marketing strategy, how we can actually build up good customer relationship. What we are going to learn from this chapter, we are going to learn these things. Kiki, company-wide strategic planning, defining marketing's role, designing the business portfolio, planning marketing, partnering to build customer relationships, marketing strategy and marketing mix, managing the marketing effort, measuring and managing return on marketing investment. So we are going to learn about all these things from this particular chapter. So the first thing that we need to know is strategic planning. So আমরা সবার প্রথমে বলছি কোম্পানি ওয়াইড স্ট্র্যাটেজিক প্ল্যানিং আসলে বিষয়টা কি। সিম্পলি একটু চিন্তা করে দেখো, একটা কোম্পানি যখন মার্কেটে বিজনেস করতে আসে, তার বিজনেসের গোলটা থাকে কি? সে শর্ট রান বিজনেস করে চলে যাবে নাকি লং রান সার্ভাইভ করে সে মার্কেটটাকে ফ্লারিশ করবে? লং রান সার্ভিস করে মার্কেটটাকে। দ্যাট শুড বি দা মানে আলটিমেট গোল অফ দ্য অর্গানাইজেশন। হ্যাঁ, এখানে অনেকে আছে যারা শর্ট রান বিজনেস করে মার্কেট থেকে চলে যাচ্ছে, বাট ইন দ্যাট কেস উই অ্যাকচুয়ালি ক্যান নট টেক দেম অ্যাজ এন এক্সাম্পল। কারণ মার্কেটে সাকসেসফুল হতে হলে তোমাকে মার্কেটে টিকে থাকতে হবে। সো সে যে গেম প্ল্যানটা তৈরি করে, ইন দ্যাট পার্টিকুলার গেম প্ল্যান they actually set the plan, set the objectives, try to utilize the resources, try to understand the specific situations, everything like based on their ultimate target. Whatever it is, they actually think about the market, then they actually process the whole thing. So here come the first thing that is called a strategic planning. So strategic planning is the process of developing and maintaining a strategic fit between the organization's goals and capabilities and its changing marketing opportunities. So what we are focusing on, we are focusing on the process of developing and maintaining a strategic fit between the organization's goals and capabilities and its changing marketing opportunities. So both things need to be considered by the company. Now, here we need to understand the fact. Developing and maintaining a strategic fit. So we need to develop as well as maintain the strategic fit with what? With the organization goal and capability. Why we are focusing on the organization goal and capability? There is a reason. If whatever we are actually trying to sell to our customers, if it does not match with the organization's ultimate goal, or if it does not support the ultimate capacity of the organization, then the company cannot survive with the product in the market. Again, the product they have introduced into the market, always they need to monitor what kind of new opportunities are coming into the market, and for that particular reason what kind of change they need. So here we can take the example of Kodak. Here we can take the example of Nokia. Think about Nokia. They failed to cope up with the changing marketing opportunities of the market. Marketing opportunities, when it was not matching with their ultimate product, if they could bring the digital technology fast, then definitely they might get the recognition in the market quickly than others, because all of the people knew about Kodak, right? But they failed. So they couldn't cope up with the changing marketing opportunities. So ultimately, what happened? Other companies captured the market, the digital camera market. So I think it is clear to all of you that you need to make the plan as well as it should fit to the organization's goals and capabilities and its changing marketing opportunities.
So strategic plan sets the stage of the rest of the planning in the farm, and companies usually prepare annual plans, long-range plans, and strategic plans. Annual and long-range plans deal with the company's current businesses and how to keep them going. And its strategic plan involves adapting the farm to take advantage of opportunities in its constantly changing environment. So, if we see this figure, we can see that the strategic plan, it has some steps, and they have divided it into 4 parts. Number 1 is defining the company mission, then setting the company objectives and goals, designing the business portfolio, number 3, and number 4, planning, marketing, and other functional strategies. Okay. So, it is clear to all of you? Yes, sir. স্যার বলেন। স্যার আমার স্যার নেটটা স্যার ডিস্টার্ব করতেছিল স্যার 2 আর 3 নাম্বার স্লাইডটাকে আরেকবার ব্রিফ দেওয়া যায়? 2 নাম্বার স্লাইডটা তো আসলে ব্রিফ এর কিছু না, এটা কোয়েশ্চেন। আচ্ছা স্যার 3 নাম্বার স্লাইডটা স্যার আমি একদমই পাইনি আর কি স্যার, নেট টোটালি চলে গেছে। 3 নাম্বার স্লাইডে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি, আমরা যখন কোনো একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করব, স্ট্র্যাটেজিক প্ল্যান মানে কি? আমার স্ট্র্যাটেজি কৌশলগত পরিকল্পনা। সো আমি আসলে পরিকল্পনা যখন করব তখন আমাকে এটা এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে করে এটা আমার অর্গানাইজেশনের গোল এবং ক্যাপাসিটি দুটোর সাথে ম্যাচ করে। আবার দুটোর সাথে খালি ম্যাচ করলেই চলবে না, পাশাপাশি প্রত্যেক মুহূর্তে মার্কেট যে আপডেট হচ্ছে, মার্কেটে যে নতুন পরিবর্তন আসে, তার সাথে এটা ফিট করতে হবে। কোনো কারণে যদি এটা ফিট না করে তাহলে আমার অর্গানাইজেশন লং রেঞ্জে সাস্টেইন কখনোই করবে না। ওকে, দ্যাট ইজ কল্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে এখানে দেখছি আমরা স্টেপস গুলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্র্যাটেজিক প্ল্যানিংকে 4টে স্টেপে ভাগ করেছে। একটাকে বলছে কর্পোরেট লেভেল, আর একটা হচ্ছে বিজনেস ইউনিট, প্রোডাক্ট অ্যান্ড মার্কেট লেভেল। ঠিক আছে, সো আমরা সবার প্রথমটাতে চলে আসি, সেটাকে আমরা বলছি কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ ডিফাইনিং দ্য কোম্পানি মিশন, কোম্পানি অবজেক্টিভস, গোলস, ডিজাইনিং দ্য বিজনেস পোর্টফোলিও, এগুলো যেমন আছে। আবার আমাদের বিজনেস লেভেলে আমাকে দেখতে হবে আমার প্ল্যানিং, মার্কেটিং এন্ড আদার ফাংশনাল স্ট্র্যাটেজিস গুলো, অল দ্য থিংস। ওকে, সো সবার প্রথম যে জিনিসটা আমরা আসলে দেখার চেষ্টা করব ফ্রম দিস পার্ট ইজ ডিফাইনিং আ মার্কেট ওরিয়েন্টেড মিশন। হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিশন? দেখো, প্রত্যেকটা অর্গানাইজেশন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বলো, যে গুগলের এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমার আশেপাশে যা তুমি দেখতে পাচ্ছ, মোবাইল বলো, টেবিল বলো, প্রত্যেকটা তো কোনো না কোনো অর্গানাইজেশনকে বিলং করে। সো প্রত্যেকটা অর্গানাইজেশনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই আর্থে, প্রত্যেকেই কিছু না কিছু অ্যাচিভ করতে চায়। ওকে, সো এই যে সে কি অ্যাচিভ করতে চায়, এই জিনিসটাকে ক্লিয়ারলি সবার সামনে তুলে ধরাটাকে আমরা বলছি মিশন স্টেটমেন্ট। ইট শুড বি ক্লিয়ারলি স্টেটেড, যাতে মানুষ বুঝতে পারে যে তোমার এক্সিস্টেন্সটা কেন আছে। ওকে, সো বেসিক্যালি মিশন স্টেটমেন্ট কোন জিনিসগুলোকে কভার করছে? মিশন স্টেটমেন্ট কভার করার চেষ্টা করছে হোয়াট ইজ ইউর বিজনেস, what is the customer, who is the customer, what do customer value, what should our business be, বিজনেসটা কেমন হবে। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো কিন্তু আমার ওই মিশন স্টেটমেন্টে আমি খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি। সো many organizations develop formal mission statements that answer these questions. So what is basically the mission statement? আমরা এখানে একটু যদি খেয়াল করে দেখবো, the mission statement is the organization's purpose, what it wants to accomplish in the larger environment. Mission statement basically work as an invisible hand that guides people in the organization. এটা একটা ইনভিজিবল হ্যান্ড হিসেবে কাজ করে, যেটা মানুষকে গাইড করে যে আসলে সে কোন ট্র্যাকে থাকবে। সে ট্র্যাকের বাইরে চলে গেলে তাকে আবার ট্র্যাকে নিয়ে আসাটাও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব। সো মার্কেট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্টের কথা বলা হচ্ছে, আবার বিজনেস এর ক্ষেত্রে আবার প্রোডাক্ট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্ট আরেকটা টার্ম আছে। মার্কেট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্ট এবং প্রোডাক্ট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্টের পার্থক্যটা বুঝতে হলে আমি একদম সিম্পল একটা এক্সাম্পল দিই। যেমন ধরো কেউ এক ফার্নিচার সেল করে, সে লিখলো তার প্রোডাক্ট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্টটা হতে পারে এমন যে উই মেক অ্যান্ড সেল ফার্নিচার।
উই মেক অ্যান্ড সেল ফার্নিচার। আমি ফার্নিচার বানাই আর ফার্নিচার বিক্রি করি। ওকে, কাস্টমার ওরিয়েন্টেড হলে বা মার্কেট ওরিয়েন্টেড হলে কি হবে? উই গিভ সলিউশনস টু ইয়োর হোম রিলেটেড প্রবলেমস। গট দ্য পয়েন্ট? পার্থক্যটা কি বুঝতে পারছো? স্যার লাস্টের লাইনটা শুনিনি। মানে ধরো একটা ফার্নিচার কোম্পানি, সেটা মিশন স্টেটমেন্ট যদি প্রোডাক্ট ওরিয়েন্টেড হয়, মানে প্রোডাক্টকে ফোকাস করা হয়, কাস্টমার ফোকাস না বা মার্কেট ফোকাস না, তখন তার মিশন স্টেটমেন্টটা হতে পারে উই মেক অ্যান্ড সেল ফার্নিচার। ঠিক আছে? আর আমি যখন কাস্টমার ওরিয়েন্টেড হবো, তখন আমি মিশন স্টেটমেন্টে কিভাবে করতে পারি, এটা আমি আমার কনসেপ্ট থেকে বলছি, তোমরাও বলতে পারো যে উই গিভ সলিউশনস অফ ইয়োর হোম ডেকোর। বুঝতে পারছো পার্থক্যটা? জি স্যার। মানে আমরা কাস্টমার হিসেবে আসলে যখন একটা ফার্নিচার কিনি, কেন কিনি? আমি আসলে হোম, আমার যে ধর আমরা খাট কিনছি কেন? আমার যেন রুমের সৌন্দর্য বৃদ্ধি পায়, আমি যেন এখানে আরামসে ঘুমাইতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা। আর প্রোডাক্ট ওরিয়েন্টেড হলে আমি বলতাম যে ভাই আমি খাট বিচি। আই থিংক ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে? Yes, sir. ওকে, এবার একটু খেয়াল করতে হবে, আমরা যখন মিশন স্টেটমেন্টটা তৈরি করব, তোমাদের বইতে টেবিল 2.1, যাদের সামনে বই খোলা আছে তোমরা তো দেখতেই পারো, আর বই খোলা না থাকলে তোমরা টেবিল 2.1টা একটু গো থ্রু করবা, তাহলে তোমরা বুঝে যাবা প্রোডাক্ট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্ট আর মার্কেট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্টের পার্থক্যটা কোথায়। প্রোডাক্ট ওরিয়েন্টেড এবং মিশন স্টেটমেন্ট আর মার্কেট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্ট, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, সো প্লিজ গো থ্রু দ্যাট পার্ট। আর এর পাশাপাশি তোমরা একটু যেটা খেয়াল করো সেটা হচ্ছে মিশন স্টেটমেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, একটু যদি লিখে নাও খুব ভালো হয়। মিশন স্টেটমেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটার উপর বেস করে আসলে আমরা মিশন স্টেটমেন্টটা সবসময় দাঁড় করানোর চেষ্টা করব। নাম্বার 1, মিশন স্টেটমেন্ট শুড বি স্পেসিফিক, মিনিংফুল অ্যান্ড স্পেসিফিক। Mission statement should be meaningful and specific. Number 2, mission statement should be realistic. Mission statement should be স্যার ফার্স্ট থেকে বলছিলেন should be meaningful and specific. Mission statement should be meaningful and specific. Number 2 হচ্ছে মিশন স্টেটমেন্ট should be realistic. Number 3, mission statement should not be myopic in product terms. MYOPIC. Mission statement should not be myopic in product terms. আরেকবার একটু বলবেন Myopic, MYOPIC. Mission statement should not be myopic in product terms. Mission statement should be motivating. Mission statement should be motivating. Mission statement should fit the current market environment. Mission statement should fit the current market environment. Mission statement should fit the current market environment. Mission statement should emphasize the company's strength. Mission statement should emphasize the company's strength.
সবগুলো লিখেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো সবার প্রথমে আমরা যেটা বলছি, মিশন স্টেটমেন্ট শুড বি মিনিংফুল এন্ড স্পেসিফিক। অর্থাৎ মিশন স্টেটমেন্টটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে এটা কোন ফিল্ডকে বিলং করে এটা যেন স্পষ্ট করে আসলে কাস্টমার বুঝতে পারে। ঠিক আছে, কাস্টমারের কাছে যেন এটা একদম ক্লিয়ার একটা ধারণা দেয় যে আসলে সে কোন ফিল্ডের প্রোডাক্ট সেল করবে। যেমন তোমাদের বইতে দেখো অ্যাপোলো ফার্মেসির স্টেটমেন্ট দেওয়া আছে হচ্ছে, we bring the healthcare of international standards within the reach of every individual. Healthcare of international standards within the reach of every individual. এখন এটা পড়ে কি তোমার কাছে এটা কোনো রেস্টুরেন্টের মিশন স্টেটমেন্ট মনে হয়? নো স্যার। ধরো আমি অ্যাপোলো ফার্মেসি বললাম না, কিন্তু তুমি শুনলে তো বলবে স্যার এটা হেলথ কেয়ার রিলেটেড কোনো একটা কিছু হবে, হেলথ রিলেটেড কিছু একটা অ্যাটলিস্ট হবে। সেভাবে মিশন স্টেটমেন্ট যখন তৈরি করতে হবে তখন অবশ্যই ইট শুড বি স্পেসিফিক অ্যান্ড মিনিংফুল। সেকেন্ড যেটা বলেছি, ইট শুড বি রিয়েলিস্টিক। একটা আলতু ফালতু মিশন স্টেটমেন্ট দিলেই হবে না। ধরো একটা ডেভেলপার কোম্পানি তার মিশন স্টেটমেন্ট দিল যে উই বিল্ড ইয়োর ড্রিম হাউস ইন মার্স, অথবা উই উইল ডেভেলপ ইয়োর ড্রিম হাউস অন মার্স, আমরা মার্সের উপরে তোমার স্বপ্নের বাড়ি বানাবো। তো মিশন স্টেটমেন্ট শুনলেই তো বোঝা যায় শালার ভুয়া, ঠিক না? জি স্যার। ইয়েস স্যার। সো দ্যাট ডেফিনেটলি তাহলে মিশন স্টেটমেন্টটা কি যখন শুনবে তোমাদের কাছে মনে হবে যে এটা অরিজিনাল কোম্পানি? তোমরা বলে যে এই তো ব্যবসা করার আগেই স্যার 2 নাম্বার, এ কি ব্যবসা করবে? দ্যাটস ওয়াই দ্য মিশন স্টেটমেন্ট শুড বি রিয়েলিস্টিক, রিয়েল লাইফে এটা অ্যাপ্লিকেবল হতে হবে। নাম্বার 3, মিশন স্টেটমেন্ট শুড নট বি মায়োপিক ইন প্রোডাক্ট টার্মস। এই যে একটু আগে যেটা এক্সাম্পল দিলাম, উই সেল or make furniture, make and sell furniture, এই ধরনের কোনো কিছু লেখা উচিত না। ক্লিয়ার? উই মেক অ্যান্ড সেল ফার্নিচার, এই জিনিসটা আসলে মিশন স্টেটমেন্টে আমরা দিতে পারি না। উই মেক অ্যান্ড সেল ফার্নিচারটা হয় প্রোডাক্ট ওরিয়েন্টেড হয়ে যায়, কাস্টমার ওরিয়েন্টেড হয় না। মিশন স্টেটমেন্ট এই যুগে এরকম হওয়া উচিত না। এরপরে কি বলেছি, মিশন স্টেটমেন্ট শুড বি মোটিভেটিং, না? এমন একটা মিশন স্টেটমেন্ট লিখতে হবে যে মিশন স্টেটমেন্টটা কাস্টমারকে মোটিভেটেড করে, এমপ্লয়িজদেরকে মোটিভেটেড করে। এমপ্লয়িজরা যখন জানবে যে কোম্পানির উদ্দেশ্য লক্ষ্য কি, তখন এমপ্লয়িজরা প্রোডাক্টটা কেনার ব্যাপারে বেশি বেশি আগ্রহী হবে। আবার এমপ্লয়িজরা যখন দেখবে, যারা স্টাফ, যে কোম্পানি কোন ট্র্যাকে আসলে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তখন কি হবে, স্বাভাবিকভাবেই ওই পার্টিকুলার কাজে সে আরো মনোযোগী হয়ে তার গাইডলাইন অনুযায়ী প্রপার চ্যানেলে কাজটা করার সাহস পাবে। তার মানে সে ওয়েল মোটিভেটেড হবে। আবার কাস্টমার যখন জানবে আমার জন্য কোম্পানি কি ধরনের প্রোডাক্ট তৈরি করছে, অ্যাজ এ কাস্টমার, তখন কোম্পানি কি হবে, অ্যাজ এ কাস্টমার কোম্পানি থেকে প্রোডাক্ট কেনার জন্য হাইলি মোটিভেটেড হবে। So mission statement should be motivating. এরপর হচ্ছে মিশন স্টেটমেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল। বলো প্লিজ বলো। স্যার ওই যে কোকের অ্যাডে দেখালে একটা কথা বলে যে ওপেন হ্যাপিনেস, তারপরে জ্বলে উঠুন আগুন আপন শক্তিতে, ওইগুলো কি স্যার সবই হচ্ছে স্যার হচ্ছে আপনার মিশন স্টেটমেন্ট? না 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 না, মিশন স্টেটমেন্ট একটা সিঙ্গেল একটা লাইন হবে ওখানে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার ইভালির বিলিভ ইন ইউ, এটা দেখি কোকা-কোলার মিশন স্টেটমেন্টটা কি আমরা এখানে দেখি। যে নোকিয়াতে যে লেখা থাকে কানেক্টিং পিপল, এই ওইটা কি স্যার মিশন স্টেটমেন্ট না? দ্য স্লোগান। ও কোকা-কোলার মিশন স্টেটমেন্টটা হচ্ছে to refresh the world in mind, body and spirit, to inspire moments of optimism through our brands and actions, to create value and make a difference everywhere we engage. এটা হচ্ছে মিশন স্টেটমেন্ট, বুঝছো? ইয়েস স্যার।
মিশন স্টেটমেন্ট তো অনেক কিছু একসাথে কানেক্ট করে ফেলবে। মানে মিশন স্টেটমেন্টের ক্ষেত্রে প্রোডাক্টে মানে লেখা থাকে অনেক স্যার স্টেটমেন্ট? মিশন স্টেটমেন্ট আসলে কোনো প্রোডাক্টের গায়ে লেখা থাকে না। মিশন স্টেটমেন্টে কোনো প্রোডাক্টের গায়ে লেখা থাকে না। এটার কারণটা হচ্ছে মিশন স্টেটমেন্ট তো আসলে অর্গানাইজেশনের ব্রডার পার্সপেক্টিভ থেকে অর্গানাইজেশন কোন জিনিসটা কিভাবে কভার করার চেষ্টা করছে সেটাকে ফোকাস করে। প্রোডাক্টের গায়ে আসলে এটা লেখা থাকে না, প্রোডাক্টের গায়ে বেসিক্যালি স্লোগানস গুলো লেখা থাকে, অর্গানাইজেশনের যে স্লোগান। ওকে, আচ্ছা, মিশন স্টেটমেন্ট শুড ফিট দ্য মার্কেট এনভায়রনমেন্ট, একটা কথা বলেছি না, কারেন্ট মার্কেট এনভায়রনমেন্ট। যেমন ধরো এক সময় তোমার আমেরিকান গার্লস স্কাউট, তাদের মিশন স্টেটমেন্টটা ছিল যে উই প্রিপেয়ার উমেন ইন সাচ আ ওয়ে সো দ্যাট দে ক্যান বি আ গুড মাদার অ্যান্ড হাউস ওয়াইফ। এখন এই যুগে কি এটা চলবে, কি মনে হয়? নো ভালো স্যার। ভালো মা এবং ওয়াইফ হওয়ার জন্য কেউ কি মিশন এটা নিবে কোনোদিন? নো স্যার। আসলে কেউ নিবে না। তো এখনকার সময় ওরা চেঞ্জ করে কি করেছে, উই প্রিপেয়ার উমেন ইন সাচ আ ওয়ে সো দ্যাট দে ক্যান বি স্ট্রঙ্গার মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। এটাকে বলা হচ্ছে ফিট দ্য কারেন্ট মার্কেট এনভায়রনমেন্ট। ক্লিয়ার? এরপরে তো হচ্ছে মিশন স্টেটমেন্ট শুড ফোকাস অন দ্য কোম্পানিজ স্ট্রেংথ। কারণ মিশন স্টেটমেন্টে আমি আসলে সেই জিনিসগুলোকে হাইলাইট করার চেষ্টা করব যেটা অন্যদের কাছ থেকে আমাকে আলাদা করতে সাহায্য করে। ঠিক আছে, অন্য যারা আছে তাদের কাছ থেকে আমাকে আলাদা করতে সাহায্য করছে যে জিনিসটা, সেটাকে আমি ফোকাস করবো ইন কেস অফ মিশন স্টেটমেন্ট। তার মানে স্ট্রেংথটা মিশন স্টেটমেন্টে সবসময় হাইলাইটেড হবে, কোম্পানির স্ট্রেংথ। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট স্লাইডে, কোম্পানি ওয়াইড স্ট্র্যাটেজিক প্ল্যানিং, সেটিং কোম্পানি অবজেক্টিভস অ্যান্ড গোলস। খুব স্বাভাবিকভাবে when the organization has its own mission statement, then they need to develop the organizational objectives for each level of management. So each manager, first line manager, top line manager, everyone should know what objective they need to achieve and they should be responsible for reaching them. So when they have a per objectives according to the hierarchy, it will be easier for them to understand their job responsibility. For example, in an organization, maybe the business objective is to, here you can see two things, business objective and marketing objective. So for one organization, maybe the business objective is to increase access and improve the quality of the product. Okay. But whenever they're talking about the marketing objective, then it could include the increasing the market share, create local partnerships, increase promotion, something like that. So whenever you are actually going to develop the business objective and marketing objective for each layer of managers, we need to consider all the important factors that are related with my mission, that will be related with my further planning. Okay. So the marketing strategies and programs must be developed to support the objective of the organization. Okay, so all the organization, they actually develop the objectives based on the mission statement they have developed. Before the mission statement, they should have developed the vision of the organization. So you need to prepare an assignment that is fully related with you. কি ধরনের অ্যাসাইনমেন্ট আসলে এটা হবে? তোমাদের সাথে রিলেটেড বলছো, অন্যগুলো কি রিলেটেড না?
এটা একদম ব্যক্তিগত একটা অ্যাসাইনমেন্ট। কি ধরনের অ্যাসাইনমেন্টটা হবে? অ্যাসাইনমেন্টটা হচ্ছে তুমি অ্যাসাইনমেন্টের টপিকটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস অ্যান্ড প্যাসেজ টুয়ার্ডস সাকসেস অফ লাইফ। সেলফ অ্যানালাইসিস অ্যান্ড প্যাসেজ টুয়ার্ডস সাকসেস অফ লাইফ। এই অ্যাসাইনমেন্টে তোমাদের যে কাজগুলো করতে হবে, you need to introduce yourself, then you need to make a proper SWOT analysis, strengths, weaknesses, opportunities, and threats. You need to write the vision of your own life. You need to develop a mission statement that can motivate you to achieve your vision. According to it, you need to set up your goals, and for achieving those goals, you need to set up the objectives. So, what is the difference between goal and objective? When you have a goal, for example, you want to get 4 out of 4 in this semester. That is your goal. So your objectives should be performing properly in the meets, in the class tests, assignments, presentation, term paper. So these are the objectives. You need to set the objectives separately. If you can achieve these objectives properly, then it will be easier for you to achieve your goal. And if you can achieve your goal, then step by step you can achieve your vision of life. Am I clear to all of you? Yes, sir. Yes, sir. Yes, sir. So, Yes, sir. did you ever think about you? তোমরা নিজেদেরকে নিয়ে কি আসলে চিন্তা করো কেউ, তোমরা ক্লাসে যারা আছো? So sometimes. Sometimes. স্যার মোস্ট অফ দ্য টাইম ডিপ্রেসড হয়ে যায় চিন্তা করে। ডিপ্রেসড হয়ে যাওয়া, ফাইন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু, এই অ্যাসাইনমেন্টে তোমাকে যেটা সাহায্য করবে সেটা হলো তোমার কোন জায়গাতে তোমার গ্যাপ আছে সেই জায়গাটা আসলে খুঁজে বের করা। তো অনেক ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে আমি মনে হয় কিছুই পারি না, এই জন্য এখানে কিন্তু SWOT অ্যানালাইসিস করতে দেওয়া আছে, যেটা তোমার স্ট্রেংথ সেটা যেন তুমি বুঝতে পারো। তো অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে তোমার স্ট্রেংথ হয়তো তুমি বুঝতে পারছো না, উইকনেস বুঝতে পারছো না, ফ্রেন্ডদের সাথে আলোচনা করো, বাট একজনের সাথে আরেকটা যেন কোনোভাবেই কপি এবং পেস্ট না হয়। বিকজ কপি পেস্ট হলে এই অ্যাসাইনমেন্টে যে মার্কস আছে সেটা সরাসরি 0 পাবা, এটা কিন্তু রিসাবমিটের সুযোগ আর হবে না। কারো অ্যাসাইনমেন্ট কেউ কাউকে কোনো অবস্থাতেই, মানে আই রিপিট, কারো অ্যাসাইনমেন্ট কেউ কাউকে কোনো অবস্থাতেই শেয়ার করবা না, স্ট্রাকচার বোঝার জন্যও না। পরে যদি বলো স্যার আমি তো আসলে বুঝতে পারিনি, ও যে আমারটা কপি করে চালিয়ে দিবে, সুযোগ নাই, দুজনে 00 পাবা। 00 পাওয়া মানে একটা নাম্বার কিন্তু হাওয়া। স্যার অ্যাসাইনমেন্ট তো আমাদের একটা দেওয়া আছে, এখন কি আরেকটা দেওয়া হবে না? জি 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 জি, ওটার সাথে আরেকটা অ্যাসাইনমেন্ট যোগ হবে, আমি ক্লাসের শেষে তোমাদের দিয়ে দিব। আমি আবারও বলছি, এটা কোনো প্রোডাক্ট রিলেটেড অ্যাসাইনমেন্ট হবে না, এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত নিজেকে অ্যানালাইসিস করা, নিজের লাইফের যদি ভিশন সেট করা থাকে ভালো, না করা থাকলে অ্যাসাইনমেন্টের থ্রুতে এই কাজটা করতে হবে। তো এই অ্যাসাইনমেন্টে ইন্ট্রোডাকশন পার্টে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবা, তোমার ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করবা, তোমার পড়াশোনা যা যা করেছো এগুলো একটু ইন্ট্রোডিউস করতে পারো, আর কনক্লুডিং পার্টে তুমি পুরোটার একটা ছোট্ট সামারি তুলে ধরবা। তুমি তোমার মতো গল্পের মতো করে লিখতে পারো, তুমি কবিতার লাইন দিয়ে লিখতে পারো, হোয়াট এভার ইউ লাইক, মানে তুমি তোমাকে প্রকাশ করা। তো অ্যাসাইনমেন্টের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা যখন তুমি করবা, যদি কোনোদিন কোনো ইন্টারভিউ বোর্ডে তোমাকে বলা হয় প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ অথবা প্লিজ মেক আ SWOT অ্যানালাইসিস অফ ইউর ওন, তখন যেন তুমি আটকে না যাও। আজকে হয়তো তুমি MQT 101 করছো, ফার্স্ট ইয়ারে আছো, তুমি যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে যাবা তখন এগুলো আরো ম্যাচিউর হবে তোমার অ্যান্সার গুলো। আর তোমার বেস যদি শক্ত থাকে তাহলে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তোমার
উত্তর দেওয়াটাও খুবই মানে পারফেক্ট হবে আর কি। টোটাল এখানে যে ওয়ার্ড হবে, ওয়ার্ড মিনিমাম ওয়ার্ড হবে 2,500 ওয়ার্ডের অ্যাসাইনমেন্ট, এটা 2,500 ওয়ার্ডস। So should you write or make a video? নো, ইউ শুড রাইট, স্যার হ্যান্ড রিটেন? না, এটা হ্যান্ড রিটেন হলে তো আমি ওয়ার্ড কাউন্ট করতে পারবো না, তো হ্যান্ড রিটেন হবে না। ঠিক আছে, স্যার এটা ডেডলাইন কবে? এটা ডেডলাইনটা আমি দিব তোমাদের একটু পরে, আমি একটু দেখি কখন দিলে ভালো হয়, আমি এটা জানাবো তোমাদের। ডেডলাইনটা দিয়ে দিলে তো পেয়ে যাবা। টাইমস নিউ রোমান লাইন স্পেস 1.5, ওকে। ওয়ার্ড এবং পিডিএফ ফর্মে দুটাতে সাবমিট করবা সবাই, ঠিক আছে? ওকে স্যার। এই অ্যাসাইনমেন্টটা তোমার ব্যক্তিগত জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট, সুতরাং অ্যাসাইনমেন্টটা একটু চিন্তা করে করে লিখো। অ্যাসাইনমেন্টের ডেডলাইনের আগের দিন লিখতে গেলে অ্যাসাইনমেন্টটা বাজে একটা অ্যাসাইনমেন্ট হবে, নাম্বার পাবা না। সো ইট ইজ মাই রিকোয়েস্ট, অ্যাসাইনমেন্টটা যখন দেয়া হবে প্রতিদিনই অল্প অল্প করে লিখো, কিন্তু ভালো করে লিখো, ঠিক আছে? থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা দুটো জিনিস অলরেডি পড়ে ফেলেছি এখানে, মার্কেটিং মিশন and setting company objectives and goals. The next one is called designing the business portfolio. So what is basically business portfolio? So from the definition we can understand the business portfolio is a collection of businesses and products that make up the company. Think about Unilever, think about Pran, RFL, think about Square. They have different sorts of businesses and different types of products. So these products and this business actually make up the total company. So whenever a company has different type of products, then we can say that it is maintaining a business portfolio. Even you can also maintain a business portfolio. You may have investment in stock market. Maybe you are dealing with 5 to 10 types of companies. That means you are also maintaining a portfolio. That is called business portfolio. So whenever you are actually maintaining the business portfolio, it will help you to understand, or it will help you to fit the proper market environment, because all the products in the market definitely will not perform in the similar manner. Some products may perform better than others, and some may be weak in the portfolio, but they will perform better in later market. For example, today I'm giving you some names of some companies. You may write it. In the stock market, you will check the market. What is today's rate? Number one company is Fortune, Fortune, Fortune. Number two is NRBC Bank. Okay. So what you need to do, you need to observe the market, how they are performing in the market. Okay. If, for example, if you have these two share in your portfolio, maybe they are not performing well today, but maybe they will perform better after 1 month. Maybe Fortune is doing well than NRBC Bank today, but after 1 month, maybe the scenario could be different. Okay. So তাহলে তোমরা বিজনেস পোর্টফোলিও কিভাবে মেইনটেইন করতে হয়, কোনটা শেয়ার কিভাবে নিয়ে কি করতে হবে, সেটা তোমরা ইজিলি বুঝতে পারবা। আর যাদের স্টক মার্কেট নিয়ে কোনো আগ্রহ আছে, তারা একটা অ্যাপস নামিয়ে নিতে পারো। অ্যাপসটার নামটা হচ্ছে
স্টক নাও, STOCK, স্টক NOW নাও। ওকে, ওখানে তোমরা নামিয়ে তোমাদের কিনতে হবে এমন না, তোমরা তোমাদের ফেভারিটসে তোমাদের যে শেয়ারগুলো দেখে তোমাদের ভালো লাগছে মার্কেট স্টাডি করা শিখো। দেখবা ওগুলো যখন তোমরা করতে থাকবা তখন তোমার বিজনেস কিভাবে রান করতে হবে, কি করতে হবে না করতে হবে সহজে ইনশাল্লাহ বুঝে যাবা। ওকে, টাকা ইনভেস্ট না করে তুমি তোমার পছন্দ অনুযায়ী অ্যানালাইসিস করে শেয়ার তোমার ফেভারিটসে রাখো। মনে মনে ধরে নাও তুমি এটাকে শেয়ারটা কিনেছো এবং সেটাকে তুমি একটা পার্টিকুলার টাইমে সেল করছো, তখন দেখবে তুমি বিজনেসটা সম্পর্কে বা মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, portfolio analysis. So whenever we are actually maintaining the portfolio, definitely for developing this proper strategic planning, we need to understand, or the management need to understand the condition of the businesses. They need to evaluate products and businesses that actually make up the company. So the company want to put strong resources into profitable business and phase down or drop its weaker ones. Because all of we know that all the businesses will not perform in the similar way. So I need to know where I am going to invest and which business I need to side off. So for that reason, the management first step is to identify the key businesses that make up the company, called the strategic business units, SBUs. What is a strategic business unit? A strategic business unit means in each and every company there are some businesses, or there are some products, or there are some single product line that actually play a very important role in profiteering of the organization. So here we can see the strategic business unit could be a company division, it could be a product line within the division, and it could be a single product or brand. Think about Unilever. Can you please tell me a name of a product of Unilever that could be considered here? Dove. Dove. Okay, fine. It could be Dove, it could be Lux. So here what we can think, whenever we are talking about the SBU, the company actually think it separately, because it has its own manager, it has its own competitor in the market, it has its own dominance in the market. So company actually focuses on it in a different way. So what you told, Dove could be a single SBU of Unilever. If we think about the division, the cosmetics item could be a single SBU of Unilever. Or if you think about the total company division, we can think Pureit is a strategic business unit of Unilever. It is all of these things are of my assumption, but it could be the SBUs of Unilever. Okay, so whenever they can analyze it properly, they can understand the attractiveness of various SBUs, and they will decide which SBU need more amount or more support than other SBU, and which one actually fit properly with the organizational philosophy and competitiveness. So the purpose of a strategic business, the strategic planning, is to find ways in which the company can best use its strengths to take the advantage of attractive opportunities in the environment. So what we need to do, we can actually go for analyze the current business portfolio to identify the key businesses and decide how much support each SBU actually deserves. So the first thing that we can do to analyze my current business portfolio, this is called the BCG matrix, BCG, also known as Boston Consulting Group approach. Boston Consulting Group approach, or
This is also known as growth share matrix. Growth share matrix, BCG matrix, or Boston Consulting Group approach, or growth share matrix. So in this matrix we can see just like the figure of building the right relationship with right customer. Okay, so the first one here we can see star, then cash cow, then dog, and question mark. That means there are 4 types of business SBU it's possible to conduct. These are the SBUs. Okay, these are the SBUs. This round of the circles are the SBUs. These round shaped circles are the SBUs. Okay, so all these things are just assumed. So in the exam, there is no need to write the question mark or the dog, the dollar sign, or the star. Just you need to write the name. And in further study, wherever you actually find the pictures, there is no need to write the pictures. Just write down the names. Here we can see the market growth rate is high for a star and question mark. The market growth rate is low for cash cow and dog. That means in the market, they have the growth opportunity, these two, but these two do not have the growth opportunity. Again, come to this one, star and cash cow, high. What is high? Their relative market share is high. That means these two sell maximum in the market. These two actually sell maximum in the market. Again, these two actually do not have the maximum market share. Okay, so 2 things. One is the growth opportunity, another one is called the market share. Before starting the description, I would like to know, do you have any question up to this? কার কোনো প্রশ্ন আছে? স্যার বলো। ক্লিয়ারলি বুঝতে পারি না অ্যাকচুয়ালি কোনটা হায়ার। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি আবার, আমি ডেসক্রিপশনে গেলেই বুঝতে পারবা। ফিগারটা কি মাথায় নিতে পেরেছো? ফিগারটা ইয়েস স্যার। জি স্যার। জিনিসটা একটু বলি, এখানে আমি যে আমার ধরো 10টা বিজনেস আছে, আমার 10টা বিজনেসের মধ্যে কোনো বিজনেস দেখবে স্টারে, কোনোটা কোয়েশ্চেন মার্কে, কোনোটা ক্যাশ কাউতে, কোনোটা ডগে। অর্থাৎ কোনো বিজনেস আমি ডেসক্রিপশন দিলে আরেকটু ইজিলি কানেক্ট করতে পারবা, আমি আরেকটু ইজিলি বললে মানেটা বুঝে যাবা। অর্থাৎ এগুলো হচ্ছে কিছু নাম ওরা দিয়েছে আর কি, মানে ওরা বলছে এগুলো 4 ধরনের বিজনেস হয়। এখন 4 ধরনের বিজনেসকে 1 2 3 4 না দিয়ে 4 ধরনের বিজনেস 4টা নাম দিয়েছে, স্টার, ক্যাশ কাউ, ডগ, কোয়েশ্চেন মার্ক। বুঝছো? ওরা এখানে চাইলে জি স্যার আলফা, বেটা, গামা অনেক কিছু দিতে পারতো, ওরা সেটা না দিয়ে যার এটা বোস্টন কনসাল্টিং গ্রুপ যেটা বানিয়েছে ওই নামটা দিয়েছে। এখন ও বলছে তোমার কোন বিজনেস থাকবে, দেখো গোল্লাগুলো এখানে আছে, কোয়েশ্চেন মার্কে কোনো বিজনেস থাকবে, স্টারে কোনো বিজনেস থাকবে, ক্যাশ কাউতে কোনো বিজনেস থাকবে, ডগে যদি তোমার অনেক ব্যবসা হয়, তোমার একটা বিজনেস থাকলে এখানে যে কোনো একটা জায়গায় এটা থাকতে পারে। স্টার এবং কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে বলতে চাচ্ছে যেটা মার্কেটে গ্রোথের সম্ভাবনা অনেক হাই। এখন গ্রোথ করার সম্ভাবনা অনেক হাই মানে আমার এখন ধরো মার্কেট শেয়ার আছে 1 লাখ, মার্কেট আমি 1 লাখ পিস বিক্রি করি, এই দুইটার ক্ষেত্রে স্টার ধরো আমি 1 লাখ পিস বিক্রি করি, কোয়েশ্চেন মার্কে আমি 10,000 পিস বিক্রি করি। কিছু শর্ত আছে যেটা আমি একটু পরেই পড়বো, যেটা করলে এই বিজনেসগুলো আরো গ্রো করতে পারে, 1 লাখের জায়গায় 10 লাখও সেল করতে পারে, ডিপেন্ডিং অন সাম ইস্যুস। আবার ক্যাশ কাউ ডগে যে বিজনেসগুলো আছে এগুলো তুমি ইনভেস্ট করলে এগুলো তেমন বাড়ার সম্ভাবনা নাই, গ্রোথ রেট তার মানে কম। স্টার এবং ক্যাশ কাউতে এখানে বলছে মার্কেট শেয়ার ওর অনেক হাই, অর্থাৎ মার্কেটে যে পরিমাণ এই দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট, মানে আমার যে দুটো আছে এটার এগেইনস্টে কম্পিটিটরেরও তো প্রোডাক্ট আছে, কিন্তু এই দুটার ক্ষেত্রে ওরা যেটা বলতে চাচ্ছে সেটা হলো এই দুটো শেয়ারের এই কম্পিটিটরের এগেইনস্টে মার্কেট শেয়ার বেশি, আর কোয়েশ্চেন মার্ক এবং ডগের তার কম্পিটিটরের এগেইনস্টে মার্কেট শেয়ার কম। মানে মার্কেটে যদি 100 প্রোডাক্ট সেল হয়, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি ক্যাশ কাউতে যে কোম্পানিটা আছে তার প্রোডাক্টই সেল হয় 60%, যেমন ধরো বার্জার ধরো ক্যাশ কাউ পজিশন আছে তার ম্যাক্সিমাম প্রোডাক্ট, তো আমি বার্জারের ক্ষেত্রে ধরে নিচ্ছি ওর
মার্কেট শেয়ার হাই। এশিয়ান পেন্টসের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এখন স্টার পজিশনের মার্কেট শেয়ার হাই, কিন্তু বাজারের তুলনায় কম, আরো ইনভেস্টমেন্ট করলে তো আরো মার্কেট শেয়ার সে গ্র্যাব করতে পারবে। ব্যাপারটা কি ধরতে পারছো তোমরা এখন? ইয়েস স্যার। ওকে, তো কোয়েশ্চেন মার্ক এবং ডগের ক্ষেত্রেও জিনিসটা এমন দাঁড়াচ্ছে যে মার্কেট শেয়ার ওদের এখনো লো। ওকে, আমি প্রথমে স্টার দিয়ে শুরু করি। স্টারে বলা হচ্ছে মার্কেট, আমি কিন্তু ফিগার দেখে বুঝে যাচ্ছে ওর মার্কেট গ্রোথের সম্ভাবনাও হাই বলছে, মার্কেট শেয়ারও হাই বলছে। মনে রাখবা যখন মার্কেটে গ্রোথ অপরচুনিটি থাকে কোনো কোম্পানির, তখন যদি আমি সেখানে আরো বেশি বেশি টাকা ইনভেস্ট করতে পারি, টাকা বেশি ঢালতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমার মার্কেট শেয়ার কি হবে, আরো বুম করবে। ওকে, মার্কেট শেয়ার বুম করতে 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 কিন্তু আমার একটা আলটিমেট পজিশন আছে যতটুকু গিয়ে আমি আর আসলে আগাইতে পারবো না। ওই জায়গায় গিয়ে আমার কি হবে, তখন আমি কি হয়ে যাব বলতো, আমি আর আগাতে পারছি না, তখন আমি কই যাব, মারা যাব। স্যার অন্য প্রোডাক্টে স্যার কোশ্চেন মার্কে তখন না রে বাবা, তখন আমরা চলে আসবো ক্যাশ কাউতে, কারণ আমার মার্কেটের গ্রোথের সম্ভাবনা নাই, কিন্তু মার্কেট অলরেডি শেয়ার অনেক হাই, কারণ আমি ক্যাশ কাউ। ওই বিজনেসটা তখন কোথায় চলে আসবে, ক্যাশ কাউতে চলে আসবে। গট ইট? এই পার্থক্যটা বুঝতে পেরেছো? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছো নাকি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? না স্যার, আরেকবার একটু বলুন না। স্টারে যে কোম্পানিগুলো আছে, ধরো স্টারে আমার বিজনেস, আমি আমার কোম্পানি হচ্ছে ধরো ওয়ালটন ফ্রিজ, আমি আছি স্টারে। এখন আমার মার্কেটে অনেক গ্রোথের সম্ভাবনা আছে, এই জন্য আমি করলাম কি, প্রচুর টাকা ইনভেস্ট করছি 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 এক সময় গিয়ে দেখা গেলো এখানে আর গ্রোথের সম্ভাবনা নেই, বাংলাদেশের সব জায়গায় অলরেডি ওয়ালটন পৌঁছে গেছে, তো বাংলাদেশের মার্কেটে আর তার গ্রোথের সম্ভাবনা নাই। বিদেশের মার্কেটে ওয়ালটন 190টা দেশে পৌঁছে গেছে, 2023 না 24 সালের মধ্যে নাকি 190টা দেশে সেল করবে, 190টা দেশে তাদের সর্বোচ্চ জায়গা তারা পৌঁছে গেছে। তখন সে কি হবে, তখন যেহেতু তার গ্রোথের সম্ভাবনা নাই, তখন সে চলে আসবে ক্যাশ কাউতে। ক্যাশ কাউতে সম্ভাবনাটা কি বুঝাচ্ছি, ক্যাশ কাউতে হচ্ছে আমার হাই মার্কেট শেয়ার আছে, কিন্তু আমার মার্কেটের গ্রোথের সম্ভাবনা নাই, লো। তার মানে এই পজিশনে আমার কি হবে বলতো, ক্যাশ পাবো স্যার বেশি করে, খালি টাকা, খালি পকেটে খালি টাকা ঢুকতে থাকবে, পয়সা 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 পয়সা, পকেট দেখবে গরম। স্টারে ইনভেস্ট করছি, পরে পুরো গ্রো করে ফেলছি বিজনেসটাকে, এখন এক্স্যাক্টলি, এখন আমি ক্যাশ কাউতে বসে বসে পয়সা গুনি। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, আমি ক্যাশ কাউতে বসে বসে এখন খালি টাকা গুনছি। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে দিই নগদে, সেটা হচ্ছে ধরো সেকলো। তোমার সবাই নিশ্চয়ই গ্যাস্ট্রিকের সেকলো ওষুধটার নাম সবাই জানো, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা একটু হয়তো বেশি জানবা। ইয়েস স্যার। সেকলো, স্যার আমি ট্রু ফ্রেন্ড না সেকলো? আচ্ছা, তুমি কি জানো সেকলো প্রত্যেক বছরে কি পরিমাণ সেল হয়, কত টাকা, কোনো আন্দাজ? স্যার 1000 কোটি। 1000 crore? 1000 crore ওরা সেল করতে পারে না, অ্যারাউন্ড 500 to 600 crore সেল করে এখন পর্যন্ত। 500 থেকে 600 কোটি টাকা গ্যাস্ট্রিকের ওষুধ খালি সেকলোই সেল হয়। সেকলো এখন কোথায় আছে স্যার? কারণ বসে বসে পয়সা কামাচ্ছে সে, বসে শুয়ে ঘুমায় টাকা কামাচ্ছে, ক্যাশ কাউ। এখন ক্যাশ কাউ এত টাকা হয়ে গেলে ওরা করবেটা কি বলতো? স্যার অন্য প্রোডাক্টে রাইট, তখন কোম্পানি করে কি, স্টার ইনভেস্ট করে, অথবা তার কোয়েশ্চেন মার্কে যদি কোনো বিজনেস থেকে যায়, তার তো একটা বিজনেস আর 10টা বিজনেস থাকতে পারে, তার একটা বিজনেস ক্যাশ কাউতে আসছে, তার তো যেমন এই হেলথ কেয়ারের প্রোডাক্ট হচ্ছে, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট হচ্ছে সেকলো। এখন সেকলো না এখানে আসছে, কিন্তু তার অন্য প্রোডাক্ট তো কোনোটা স্টারে আছে, কোনোটা কোয়েশ্চেন মার্কে আছে। তখন সে করে কি, কোয়েশ্চেন মার্কে যেহেতু গ্রোথের সম্ভাবনা হাই, মার্কেট শেয়ার লো, তখন সে এখানে ইনভেস্ট করে। যদি সে দেখে পটেনশিয়ালিটি হাই, তখন সে এখানে ইনভেস্ট করে স্টার্ট করে কোয়েশ্চেন মার্কে, এবং সেটাকে আস্তে করে কোয়েশ্চেন মার্ক থেকে যখন ইনভেস্টমেন্ট ভালো হবে, তখন সে কোথায় চলে আসবে, ইনভেস্টমেন্ট সাকসেসফুল, ভেরি গুড, স্টারে চলে আসবে, রাইট। কোয়েশ্চেন মার্ক থেকে সে স্টারে চলে আসবে। আর আমি যদি ইনভেস্ট না করি তাহলে কি হবে, তাহলে বাবা কোথায় যাবে, বাঁচাধন ডগে চলে যাবে, রাইট। এই যে বুঝে গেলাম, ডগে বলছে ভাই মার্কেট শেয়ার হলো, তার গ্রোথ রেট হলো, সুতরাং নিজের যে ব্যবসা যেটা আছে সেটার বাইরে সে আর কিছুই কিন্তু চিন্তা করতে পারে না, কিছুই করার ক্ষমতা বাঁচাধনের নাই। সো আলটিমেটলি তখন সে কি করে, তখন সে নিজে যা পায় সেটা দিয়ে শুধু টিকে থাকতে পারে, টিকে থাকে, আর না হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মার্কেট থেকে বের হয়ে চলে যায়। সো এখানে তুমি লার্জ অ্যামাউন্ট অফ ক্যাশ আসলে তুমি ইনকাম করতে পারবে না, এটা নিজের টাকা দিয়ে নিজে কোনো মতে রান করে যেতে পারে। ক্লিয়ার সবার কাছে কনসেপ্টটা?
জি স্যার। এবার আমরা আসলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোয়েশ্চেন মার্ক পজিশনে আমাদের কোন ডিপার্টমেন্ট আছে মনে হয় তোমাদের কাছে? এটা হাইপোথেটিক্যাল, মানে এটা যে কারেক্ট হবে এমন নাও হইতে পারে। বিবিএ কোয়েশ্চেন মার্কে আছে? নো স্যার, স্যার বিবিএ তে স্টারে আছে। বিবিএ কে আমরা স্টার ধরতে পারি? ইনফ্যাক্ট আমার কাছে বুঝি না কোনটা বিবিএ টা ক্যাশ কাও, মানে ইস্ট ওয়েস্টের জন্য বিবিএ কিন্তু ক্যাশ কাও, কোনো অ্যাড ট্যাড কিছু লাগে না। স্টুডেন্ট এমনি অ্যাপ্লাই করে 1000 2000 প্লাস, আর ওখান থেকে বাছাই করে নেওয়া হচ্ছে তোমাদের কয়েকজনকে যারা লাকি। তোমরা তো লাকি ইস্ট ওয়েস্টে ভর্তি হতে পেরেছো। ইস্ট ওয়েস্টে ভর্তি হওয়ার জন্য কত ধরনের লবিং করে? কোনটা কোনটা স্যার লাইব্রেরি ম্যানেজমেন্ট। লাইব্রেরি ম্যানেজমেন্টটা কোশ্চেন মার্কে থাকতে পারে, আমার হতে পারে। সোশিওলজিটাও তো থাকতে পারে স্যার। সোশিওলজিটা আমার তো মনে ডগে আছে আমার ধারণা। জি স্যার। বাট আই থিংক আর কি এটা মেবি স্যার ফার্মেসি কি হবে স্যার? ফার্মেসিটা আমার ধারণা কোশ্চেন মার্কে না, স্টারে আছে আই থিংক। স্যার ফার্মেসি স্টারে। আমাদের ইকোনমিক্স যেমন স্টারে আছে আমার ধারণা। ক্যাশ কাও পুরোপুরি বলা যায় না, তবে আমি যদি টোটাল মার্কেট চিন্তা করি তাহলে আবার ক্যাশ কাও বলা যায় ইকোনমিক্সে, কারণ দে আর ডুইং ওয়েল। মানে ঢাকা ইউনিভার্সিটির পরে অনেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কাউন্ট করে। ওকে, ক্লিয়ার? আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারখানা? এই যে আপনারা এখন বুঝে গেলেন যে কোনটাকে আসলে কিভাবে কাউন্ট করছো। বিজনেসও যখন আমরা এই ধরনের বিজনেস গুলো করবো তখন আমাদেরকে প্রত্যেকটা জিনিস এভাবে আসলে ক্যালকুলেট করে বুঝে নিতে হবে কোন বিজনেসের অবস্থা আসলে কোথায় আছে, কেন সে ভালো করছে, কেন ভালো করছে না। এখানে একটা সমস্যা আছে এই এসবিইউটা, সেটা হচ্ছে মানে বেশ কিছু সমস্যা আছে, আমি একটা বুঝি। এখান থেকে কিন্তু আমরা একদম ক্লিয়ার অ্যাজাম্পশনটা দিতে পারি না আসলে সত্যিকার অর্থে কে কোন অবস্থায় আছে। আমরা অ্যাকচুয়াল ইনফরমেশনটা দিতে পারি, আমরা অ্যাজিউম করতে পারি যে পার্টিকুলার কোন একটা কোম্পানি হয়তো কোন একটা জায়গায় অবস্থান করছে, বুঝছো? মানে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে বিবিএটাই ক্যাশ কাউতে আছে, বাট আই ক্যান অ্যাজিউম, ধারণা করতে পারি, এবং সে অনুযায়ী আমি এটাকে বসাতে পারি। এর পাশাপাশি আর কি হইতে পারে বলো? স্যার আমার যে বিজনেসটা গ্রো করতেছে, আমি যদি নতুন করে ইনভেস্ট না করে আবার সেই বিজনেসে যদি ইনভেস্ট করি তাহলে স্যার? আমার তো ধরো ক্যাশ কাউতে যেটা আছে এটা তো ইনভেস্টমেন্ট দরকারই নাই। ইনভেস্টমেন্ট দরকার না থাকলে তুমি ইনভেস্টমেন্ট করবা কেন? বড় করব। আর তো বড় হবে না সে। ও ক্যাশ কাউতে পৌঁছাবে তখনই একটা কোম্পানি যখন তার বড় হওয়ার সম্ভাবনা নেই, বা বড় হওয়ার জন্য মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক আর কি, বুঝছো? এখানে লিখে দিয়েছে, এখানে ইম্পসিবল লিখে নেই, এখানে লিখেছে লো। এখানে লিখে নেই যে পসিবল নট পসিবল, এটা কিন্তু বলে নেই। এখানে বলেছে হাই লো, মানে তুমি ইনভেস্ট করে সেই অনুযায়ী রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা খুব কম আর কি, ম্যাক্সিমাইজ হয়ে গেছে। বুঝছেন স্যার? সো প্রথমত আবার এটা কিন্তু সুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে আমি আসলে আমার মার্কেটে আমার অবস্থানটা একটু বুঝতে পারি, টু দিস ওয়ান, যে কোন বিজনেস কোথায় আছে, কোনটা ক্যাশ ফ্লো দরকার, কোনটা দরকার না। ধরো আমার 10টা বিজনেস আছে, কারণ 10টা বিজনেসের কোনটা কোন অবস্থানে আছে আমি এখান থেকে একটু আইডিয়াটা ভালোভাবে পেতে পারি। আবার সে অনুযায়ী আমি আমার স্ট্র্যাটেজি সেট করতে পারি, আমার কোন শেয়ারটাকে বিল্ড আপ করা উচিত, কোনটাকে আমি হারভেস্ট করব, কোনটাকে আমি ডাইভেস্ট করব বা টোটালি বাদ দিয়ে দিব। এই জিনিসটা আমি খুব সহজে এখান থেকে ধারণা পেতে পারি, এবং মুভমেন্ট গুলো আমি চেক করতে পারি যে কোনটা কোয়েশ্চেন মার্ক থেকে স্টারে যাচ্ছে, কোনটা স্টার থেকে ক্যাশ কাউতে আসার সম্ভাবনা আছে, কোনো জায়গায় নতুন প্রোডাক্ট বা কোনো নতুন ইউনিট আমাকে আসলে অ্যাড করার প্রয়োজন আছে কিনা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা, ক্যাশ কাউয়ের যে ফাইন্যান্স সার্ভিস সেটা দিয়ে আমি আসলে কি করতে পারি। এই জিনিসগুলো থেকে আমি এখান থেকে একটা ক্লিয়ার ধারণা দিতে পারি। ঠিক আছে, আশা করি এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখানে প্রবলেমস গুলো আমরা দিয়েছি, দেখো, ডিফিকাল্টি ইন ডিফাইনিং এসবিইউস, মেজারিং মার্কেট শেয়ার এন্ড গ্রোথ, টাইম কনজিউমিং, এক্সপেন্সিভ, ফোকাস অন কারেন্ট বিজনেস নট ফিউচার প্ল্যানিং। এটা একটা বড় সমস্যা, কারেন্ট বিজনেসটাকে বুঝতে সাহায্য করে, ফিউচার প্ল্যানিং নিয়ে এটা মাথা ঘামায় না। এখন আমি অ্যানালাইসিস করে ফেললাম, এবার আমার কাজ হচ্ছে সেকেন্ড স্টেপ, যেটাকে আমরা বলছি ডেভেলপিং স্ট্র্যাটেজিস ফর গ্রোথ অ্যান্ড ডাউনসাইজিং। যখন আমার ইভ্যালুয়েশন শেষ আমার কারেন্ট বিজনেসেস, এখন আমি বুঝবো যে আমার ভবিষ্যৎ বিজনেসগুলোর জন্য কি কি অপরচুনিটি ওয়েট করছে, কি কি প্রোডাক্ট নিয়ে আমি আসলে ফিউচারে কাজ করতে পারি। ওকে, সো
এই ক্ষেত্রে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট মার্কেট এক্সপানশন গ্রিড নিয়ে আমি চিন্তা করবো। So a portfolio planning tool for identifying company growth opportunities through market penetration, market development, product development and diversification. কি বলেছি? চারটা জিনিস: মার্কেট পেনিট্রেশন, মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড ডাইভার্সিফিকেশন। So it is a portfolio planning method. It actually helps to understand আসলে আমার কোন বিজনেসে আমার কি করা উচিত। এটাও দেখো একটা ম্যাট্রিক্স, এটা এখানে ভালোভাবে আসে নাই। তোমাদের বইতে দেখবা একটু সফট কপিটা যদি থাকে কেউ শেয়ার করতে পারো। সফট কপিটা আছে কারো সামনে? সফট কপি খোলা আছে? ইয়েস স্যার। তাহলে সফট কপিতে এই পেজটা একটু শেয়ার করো, আমার টেস্ট স্টপ করছে। কি শেয়ার হচ্ছে না? ওকে, থ্যাংক ইউ। এই এটা একটু বড় করে দাও। স্যার কোন পেজে দিব? যে পেজে গেছো ওই পেজটা লিংক ছিল দুইটা। এই যে অংশটা বড় করো। হ্যাঁ, লেফট সাইড, লেফটে আসো, উপরের দিকে, লেফট, রাইট, লেফটে যাও, আরেকটু আরেকটু আরেকটু, ফাইন, হয়ে গেছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো চারটা ওয়ে টু প্রোডাক্ট মার্কেট এক্সপানশন গ্রিড এন্ড মার্কেট পেনিট্রেশন, মার্কেট প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড ডাইভার্সিফিকেশন। তো মার্কেট পেনিট্রেশনের এবং মার্কেট ডেভেলপমেন্টের উপরে লেখা এক্সিস্টিং প্রোডাক্ট, তার মানে এখানে এক্সিস্টিং প্রোডাক্ট যেটা সেটা নিয়ে কাজ হবে, প্রোডাক্টে কোনো চেঞ্জ নাই। প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড ডাইভার্সিফিকেশন হচ্ছে নিউ প্রোডাক্ট, অর্থাৎ নতুন প্রোডাক্ট নিয়ে কাজ হবে। মার্কেট পেনিট্রেশন এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্টের বামে দেখো এক্সিস্টিং মার্কেট, তার মানে এক্সিস্টিং মার্কেটে প্রোডাক্টটা সেল হবে। মার্কেট ডেভেলপমেন্ট এন্ড ডাইভার্সিফিকেশন হচ্ছে নিউ মার্কেট, অর্থাৎ নতুন মার্কেটে প্রোডাক্টটা সেল হবে। ঠিক আছে? তো সবার প্রথমটাতে আমরা আলোচনা করি, দ্যাট ইজ কল্ড মার্কেট পেনিট্রেশন। সো আমি মার্কেট পেনিট্রেশনের মাধ্যমে কিভাবে প্রোডাক্টের বিক্রি বাড়াতে পারি। সো মার্কেট পেনিট্রেশনের ডেফিনিশনটা কি লেখা আছে? কোম্পানি গ্রোথ বাই ইনক্রিজিং সেলস অফ কারেন্ট প্রোডাক্টস টু কারেন্ট মার্কেট সেগমেন্টস উইদাউট চেঞ্জিং দ্য প্রোডাক্ট। তার মানে প্রোডাক্টে কোনো চেঞ্জ করব না, আমি কারেন্ট মার্কেটে যদি আমার কারেন্ট প্রোডাক্টের বিক্রি বাড়াতে পারি তাহলে অটোমেটিক্যালি আমার মার্কেটে কি হবে? গ্রো করবে, আমার বিজনেসটা গ্রো করা শুরু করবে। ওকে, সো আমি এখানে কি চেঞ্জ করতে পারি? আমি হয়তো একটু ডিজাইন হালকা একটু চেঞ্জ করলাম, আমি অ্যাডভার্টাইজমেন্ট বেশি বেশি দিলাম, আমি প্রাইজিং এ চেঞ্জ আনলাম, ডিস্ট্রিবিউশন পলিসিতে চেঞ্জ আনলাম, তাহলে হয়তো আমার মার্কেটটাতে পেনিট্রেট করাটা সহজ হবে। দ্যাট ইজ কল্ড মার্কেট পেনিট্রেশন। এক্সিস্টিং প্রোডাক্ট অথবা কারেন্ট প্রোডাক্টই কারেন্ট মার্কেটে যদি আমি বেশি বেশি করে বিক্রি করতে পারি, আগে বিক্রি করতাম 100, এখন বিক্রি করি 120, তাহলে আমার গ্রোথ হবে। মার্কেট পেনিট্রেশনের পর নেক্সট ওয়ান ইজ কল্ড মার্কেট ডেভেলপমেন্ট। মার্কেট ডেভেলপমেন্টে আমরা যেটা বলছি সেটা হলো যে মার্কেটে যে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমি কোনো পরিবর্তন করব না, কিন্তু নতুন মার্কেটে প্রোডাক্টটা সেল করব। যেমন ধরো এই যে ওয়ালটনের কথা বলছিলাম ক্লাসে, ওয়ালটন এখন বিশ্বের ধরো 120টা দেশে প্রোডাক্ট সেল করবে বলছে। 120টা দেশে যখন প্রোডাক্ট সেল করবে তখন তার প্রোডাক্ট তো একই কোয়ালিটির প্রোডাক্ট সে রাখছে, একই ফ্রিজই রাখছে, সে ফ্রিজই সে 120টা দেশে সেল করতে যাচ্ছে। তখন এটাকে আমরা বলছি হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট। এক্সিস্টিং প্রোডাক্ট বাট নতুন মার্কেটে যখন আমরা বিক্রি করার চেষ্টা করছি। ওকে, তারপরেরটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্টটা হচ্ছে যখন আমরা পার্টিকুলার যে প্রোডাক্ট, সে পার্টিকুলার প্রোডাক্টটা ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট হবে, নতুন প্রোডাক্ট হয়তো বা নতুন কনসেপ্টের কিছু একটা আমি নিয়ে আসবো, কিন্তু বিক্রি করব আমার বর্তমান কাস্টমারের কাছে, কাস্টমারের কোনো পরিবর্তন নাই। যেমন ধরো ফেয়ার অ্যান্ড লাভলি, আর ফেয়ার অ্যান্ড লাভলির ক্ষেত্রে আমি ফেয়ার অ্যান্ড লাভলি
ক্রিম সেল করতাম, আমি ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ নিয়ে আসলাম। তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ কে কিনবে? যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিনে সেই তো ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ কিনবে। সো আলটিমেটলি তখন কি হবে, আমার নতুন প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে কিন্তু কারেন্ট মার্কেটে আমি সেটা সেল করছি। আর লাস্টেরটাকে আমরা বলছি ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন হচ্ছে স্টার্টিং আপ অর বাইং বিজনেসেস আউটসাইড অফ ইটস কারেন্ট প্রোডাক্টস এন্ড মার্কেটস। ঠিক আছে, অর্থাৎ আমার যে কারেন্ট প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কোনো না কোনো ওয়েতে আমি যখন নতুন কোনো ডেভেলপমেন্টে নতুন কোনো প্রোডাক্টে নিয়ে যাচ্ছি, অথবা নতুন কোনো মার্কেট, অর্থাৎ প্রোডাক্টও নতুন মার্কেটও নতুন, দুইটাই নতুন, তখন এটাকে আমরা বলছি ডাইভার্সিফিকেশন। ওকে, যেমন ধরো প্রাণ আরএফএল, সে যখন ভিশনের প্রোডাক্ট নিয়ে আসলো তখন এটাকে আমরা বলবো হচ্ছে ডাইভার্সিফিকেশন। কারণ এইভাবে প্রোডাক্ট ছিল না, সে ইলেকট্রনিক্স গুডস আনলো এবং সেখানে ভিশনের বিভিন্ন প্রোডাক্টগুলো আনলো, তার মানে সে তার নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করলো এবং সেটা নতুন ধরনের কাস্টমারের জন্য, তখন এটাকে আমরা বলছি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। কারো কোনো প্রশ্ন আছে? Any question? স্যার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা আবার একটু এক্সপ্লেইন করা যাবে? ডাইভার্সিফিকেশনটা হচ্ছে যখন আমরা একেবারে নতুন প্রোডাক্ট নতুন ধরনের কাস্টমারের জন্য অফার করছি। ঠিক আছে, যেমন ধরো বেঙ্গল রিসেন্টলি, আকিজ গ্রুপ রিসেন্টলি নিয়ে আসছে বেকারি আইটেম বা বিস্কিট টিস্কিট নিয়ে আসছে, আগে ধরো তো ছিল না। তাহলে এখন আকিজেরও তো তুমি আগে আকিজের মোজো খেয়েছো, সেটা ডিফারেন্ট কেস। আমি যখন বিক্রি করতো, বুঝি না, তার আগে শুধু বিড়ি বিক্রি করতো আকিজ। ওটা তো একটা সময়, এরপরে তো ওই যে এটাই আর কি, ডাইভার্সিফিকেশনের মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট সে নতুন নতুন কাস্টমারদের জন্য এনেছে, নতুন প্রোডাক্ট নতুন কাস্টমারদের জন্য এনেছে, তখন এটাকে আমরা বলছি ডাইভার্সিফিকেশন। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, thank you for sharing the page, Mehdi. So now we are going back to our slides. So এখানে আমরা মার্কেট পেনিট্রেশন, মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডাইভার্সিফিকেশন, চারটা জিনিস করেছে। এত কিছু করার পরও যদি আসলে গ্রোথের সম্ভাবনা না থাকে, তখন কোম্পানি কি করবে? তখন কোম্পানির লাস্ট কাজ যেটা করতে পারে সেটাকে আমরা বলছি ডাউন সাইজিং। It is the reduction of the business portfolio by eliminating products or business units that are not profitable or that no longer fit the company's overall strategy. যেটা কোম্পানির ওভারঅল স্ট্র্যাটেজিকে ফিট করে না, কোম্পানির সাথে যায় না, সেই জিনিসটাকে আমি আলটিমেটলি কি করে দিতে পারি? বাদ দিয়ে দিতে পারি। এই বিজনেসটা আসলে আর কি করা সম্ভব না, রান করা সম্ভব না। যেহেতু এটা রান করা সম্ভব না, এই বিজনেস, পার্টিকুলার বিজনেসটা, সুতরাং এই বিজনেসটা আসলে ধরে রেখে লাভ না, এটা ছেড়ে দেওয়াই ভালো, কারণ এটা প্রফিট দিচ্ছে না। তখন এটাকে আমরা বলছি হচ্ছে কি বলছি? ডাউন সাইজিং। ক্লিয়ার সবার কাছে? আশা করি ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। এরপর আমরা দুটো জিনিস জানবো, একটাকে বলছি ভ্যালু চেইন, একটাকে বলছি ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক। টু থিংস, একটা ভ্যালু চেইন আর একটা হচ্ছে ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক। এটা একটু আমরা বুঝে নেই। What is value chain? It is a series of departments that carry out value creating activities to design, produce, market, deliver and support a firm's products. অর্থাৎ ভ্যালু চেইন হচ্ছে অর্গানাইজেশনের ভেতরে, একটা অর্গানাইজেশনের ভিতরে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো কোম্পানি যখন তার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আসলে সাজায়, তখন তাকে অবশ্যই তার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে প্রপারলি চিন্তা ভাবনা করতে হয়। আবার তার অবজেক্টিভ কি হবে সেটা তাকে চিন্তা করতে হয়, বিজনেস ইউনিট নিয়ে চিন্তা করতে হয়, প্ল্যানিং নিয়ে চিন্তা করতে হয়, এবং মজার জিনিস হচ্ছে তাকে প্রত্যেকটা ফাংশনাল ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করতে হয়। মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, পারচেজিং, অপারেশন, ইনফরমেশন সিস্টেম, এইচআর, যা আছে সবকিছু নিয়ে চিন্তা করতে হয়। ওকে, সো এখানে আমার যে অর্গানাইজেশনাল ফিলোসফি, সেই অর্গানাইজেশনাল ফিলোসফি, মার্কেটিং যদি খালি মার্কেটিং নিয়ে চিন্তা করে, ফিনান্স যদি খালি ফিনান্স নিয়ে চিন্তা করে, তাহলে কিন্তু অর্গানাইজেশন কখনোই আগাতে পারে না। এজন্য যখন আমরা এই ধরনের কাজগুলো করব, তখন আমাকে অবশ্যই আমার যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের প্রত্যেককেই প্রপার কাস্টমার ওরিয়েন্টেড করতে হবে এবং প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে তারা কি পরিমাণ আসলে ভ্যালু অ্যাডিশন করতে পারে।
ইন কেস অফ ডিজাইন ডিপার্টমেন্ট ডিজাইনের ক্ষেত্রে কি ভ্যালু এডিশন করতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট কি করতে পারে, মার্কেট কি করতে পারে, সাপ্লাই চেইন কি করতে পারে, সাপোর্ট টিম যেসব অ্যাক্টিভিটি যেসব ডিপার্টমেন্ট তারা কি করতে পারে। তো সবাই যখন সবার জায়গা থেকে প্রপারলি ভ্যালু ক্রিয়েশনে মনোযোগ দিবে তখন কি হবে, অটোমেটিক্যালি একটা বেটার ভ্যালুয়েবল প্রোডাক্ট কাস্টমার পাবে। সো ভ্যালু চেইনের কাজটা কি, ভ্যালু চেইনের কাজটাই হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, দ্য সিরিজ অফ ইন্টারনাল ডিপার্টমেন্ট দ্যাট ক্যারি আউট দ্য ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিস টু ডিজাইন, প্রডিউস, মার্কেট, ডেলিভার অ্যান্ড সাপোর্ট আ ফার্মস প্রোডাক্টস। Okay, so the firm's success depends not only on how well each department actually performs its work, but also on how well the various departments coordinate their activities. অর্থাৎ এখানে চেইন থেকে দেখো যে কোনো একটা জিনিস যদি ছিঁড়ে যায়, যে কোনো একটা জিনিস যদি ভ্যালু চেইন থেকে ড্রপ করে যায় তাহলে কি হবে, তাহলে সেই চেইনটা কি আর কাজ করবে? কখনো কাজ করবে না। তো এই জন্য ওই চেইনটাকে প্রপারলি কাজ করানোটাই হচ্ছে ভ্যালু কাজ করানো, এবং প্রত্যেকটা চেইনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়েল কানেক্টেড হওয়াটাকে আমরা বলছি ভ্যালু চেইন। সো মার্কেটার্স মাস্ট ফাইন্ড ওয়েজ টু গেট অল দ্য ডিপার্টমেন্টস টু থিঙ্ক কনজিউমার and develop a smoothly functional value chain, যাতে করে ভ্যালু চেইনটা প্রপার ওয়েতে সুন্দরভাবে কাজ করতে পারে। ওকে, ভ্যালু চেইনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? কারণ ভ্যালু চেইন ক্লিয়ার হলে আমরা পরেরটাই যাবো, এটাকে বলছি ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক। এখন ভ্যালু চেইনটা তো আসলে কাজ করে কোথায়, কোম্পানির ভেতরে না বাহিরে? ভেতরে স্যার। ভেতরে, ভেরি গুড। তার মানে আমি যে ভ্যালুটা ক্রিয়েট করছি যে কোম্পানির ভেতরে, সেই ভ্যালুটা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ডেলিভার করতে হবে। এখন এই ভ্যালুটা প্রপারলি ডেলিভার করার জন্য সবার প্রথম অ্যাক্টিভিটিটা করবে সাপ্লায়ার। সাপ্লায়ার আমাকে প্রপার র ম্যাটেরিয়াল না দিলে আমি কিন্তু কোম্পানির ভ্যালুটা ক্রিয়েট করতে পারি না। So supplier will give me the raw material, I will prepare the product, that means the value, then through the distributor I will send it to sell it to ultimate customers. So এখানে দেখো টোটাল পারফরম্যান্সটা ইমপ্রুভ করার জন্য এন্টায়ার সিস্টেমে একজন একজনের সাথে ওয়েল কানেক্টেড, সো এটাকে আমরা বলছি ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক। ওকে, সো দ্য কাস্টমার, আমার যে কাস্টমার, if the customer actually take parts in the total value delivery process, that means in the total value delivery network, then the ultimate output will be better. Okay, clear হয়েছে সবার কাছে? জি স্যার। স্যার বলো বলো বলো, কোশ্চেন করো, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন আছে? ভ্যালু চেইন আর ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক এটা একদম সিম্পল। ধরো কোকা-কোলা কোম্পানি কোক বানাচ্ছে, তার প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রপারলি কাজ করছে ভ্যালু চেইনের থ্রুতে। আর ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক হচ্ছে তোমার কাছে কনজিউম করা থেকে শুরু করে কোকের র ম্যাটেরিয়ালস সে তার এখানে ইনহাউস হওয়া, এরপর সেটা ডিস্ট্রিবিউট হওয়া, তোমার কাছে আসা পর্যন্ত যা হচ্ছে, এটা ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কের একটা ইম্পর্টেন্ট কাজ। যেমন মাঝে মাঝে তোমরা দেখবা কোকের বোতল দোকান থেকে নিচ্ছ, কিন্তু দোকান থেকে নেওয়ার পরে তুমি দেখছো কোকের বোতলটা নোংরা হয়ে আছে, তোমার কিন্তু কোকা-কোলা কোম্পানি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। কোক কি আসলে নোংরা বোতলে সার্ভ করে? আসলে না, কোকের বোতলটা ওই যে সে ওখানে ফেলে রাখে না, যে তার স্টোরের বাইরে, সেখানে জিনিসটা নোংরা হয়ে যায় এবং আলটিমেটলি লুজার হয় কি কোম্পানি? ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কে কোনো একটা গ্যাপ থাকার কারণে। যদি ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কে কোনো গ্যাপ না থাকতো তাহলে এজ এ কাস্টমার সেই প্রপার প্রোডাক্টটা পেয়ে যেত। ক্লিয়ার সবার কাছে? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার তোমাদের কাজ হচ্ছে আই এম গিভিং ইউ 4 মিনিটস, প্রপারলি রিভিউ করো। আমরা আজকের ক্লাসে এবং গত ক্লাসে যা পড়েছি দুটো জিনিসই রিভিউ করো। আচ্ছা 5 মিনিট সময় দিচ্ছি, চুপচাপ কেউ কিছু জিজ্ঞেস করবে না। 5 মিনিট পর আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করবো কারো কোনো প্রবলেম আছে কিনা, তখন তোমরা শেয়ার করবা। তোমরা এখন চ্যাপ্টার 1 থেকে আজকে পর্যন্ত যা পড়েছি একটু দেখে নাও, কারণ আমি যে কোনো টাইমে তোমাদের এমসি ক্লাস টেস্টটা নিতে পারি। আজকে না নিলেও নেক্সট ক্লাস না নিলেও তারপরের ক্লাস। একটু গো থ্রু করো তো সবাই, ঠিকভাবে সবকিছু বুঝতে পারছো কিনা। গিভিং ইউ 5 মিনিটস ফ্রম নাও। দাইয়ান রাস্তায় কি করছো?
রাস্তায় ঘোরাঘুরি করছো কেন ক্লাস টাইমে? দায়ান সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার আমি একটু আম্মুর মেডিসিন নিতে আসছিলাম স্যার। মেডিসিন পেয়েছো? স্যার এই যে লাস্ট শর্মা যাচ্ছে স্যার। কোথায়, বাসা কোথায়? স্যার সাউথ বনশ্রী। বনশ্রীতে। ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমরা যা পড়লাম, গতকাল যা পড়েছি, নো কোয়েশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে তো খুব ভালো। স্যার বলো। অ্যাসাইনমেন্ট 1 নিয়ে একটা কোশ্চেন ছিল। প্লিজ আপাজান বলেন, হাউ ক্যান আই হেল্প? স্যার এই যে অ্যাসাইনমেন্ট 1 নাম্বার আপনি যে বলছেন না মার্কেটিং ম্যানেজমেন্ট কনসেপ্ট গুলো লিখতে, এই কনসেপ্ট গুলোর মধ্যে কোনটা কোনটা পড়ে? মানে আপনি একটু স্পেসিফাই করে দিলে ভালো হতো। কনসেপ্টের মধ্যে কোনটা কোনটা পড়ে বলতে বুঝিনি। মার্কেটিং ম্যানেজমেন্ট কনসেপ্ট বলতে আমরা কোনগুলো লিখবো? মানে একদম ফার্স্ট স্লাইড ধরে একদম সব প্রত্যেকটা কনসেপ্টই আলাদা আলাদা করে লিখবো? মার্কেটিং ম্যানেজমেন্ট কনসেপ্ট কি সবগুলো লিখবা কেন? তুমি মার্কেটিং ম্যানেজমেন্ট কনসেপ্ট আমি আলাদা পড়িয়েছি তোমাদেরকে। এটা কি বললা তুমি? মার্কেটিং ম্যানেজমেন্ট কনসেপ্ট বললাম না, প্রোডাক্ট কনসেপ্ট, প্রোডাকশন কনসেপ্ট, সেলিং কনসেপ্ট। ও হ্যাঁ, আচ্ছা স্যার এবার বুঝছি। বুঝছেন আপা?
এভাবে যদি না বুঝেন, পরীক্ষাও যদি আপা এভাবে উল্টাপাল্টা লিখেন, তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনার এবং আমার দুজনেরই। কারণ আপনি খারাপ লিখলে আমার খারাপ লাগবে, রেজাল্ট খারাপ হলে আপনার খারাপ লাগবে। ওকে, সো যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমি তোমাদের সেলফ অ্যানালাইসিস এন্ড প্যাসেজ টুয়ার্ডস সাকসেস যেটা আছে ওইটা আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি, তোমরা একটু দেখো এটা বুঝো কিনা। আর ওই অ্যাসাইনমেন্টটা তোমাদের করতে কয়দিন সময় দিলে হবে বলো তো? স্যার একটু বেশি দিয়েন স্যার, আমার আজকে ফার্স্ট ক্লাস স্যার, আমি পরে ড্রপ করেছি তো। আর এই অ্যাসাইনমেন্ট সবার জন্যই নতুন ব্যাটা, এটার জন্য আবার আলাদা সবার হাইড ড্রপের সাথে সম্পর্ক নেই এরকম এই অ্যাসাইনমেন্ট। এটা তো সবাই নিজে আগের ক্লাসগুলো একটাও পাইনি স্যার। আগের ক্লাসের সাথে স্যার এটা রিলেটেডই না স্যার। ও আচ্ছা স্যার, ঠিক আছে, এটা আমি দিচ্ছি 8 তারিখ। ওকে, ঠিক আছে? জি স্যার। 8 তারিখ দিয়ে কিন্তু আমি আর ডেট বাড়াবো না। স্যার এটাও কি হাতে লিখতে হবে? না, এটা কম্পিউটার কম্পোজ, কপি পেস্ট করা যাবে না। মানে স্যার টাইপ করে দিব? টাইপ করে দিবা, কারণ এটা তোমার কাছে একটা ডকুমেন্ট আকারে রাখা উচিত। তোমরা যখন ইন্টারভিউ টেস্ট করবা তখন দেখবে একটু রিভিউ করে গেলে তোমাদের সুবিধা হবে। তো জুনের 8 তারিখ ফাইনাল, ভোটে ফাইনাল। ওকে ওকে স্যার। পরে 10 তারিখ পর্যন্ত সময় দেওয়া যায় না স্যার? না, 10 তারিখ মনে পরীক্ষার তোমাদের ডেট চলে আসবে আবার। তোমাদের পরীক্ষা কয় তারিখ? স্যার 11 তারিখ থেকে। 11 তারিখ স্যার। তো 10 তারিখ গেলে হলো স্যার কালকে থেকে পরীক্ষা স্যার। স্যার আপনি কি করলেন স্যার? বুঝছো? তবে আমি যে রিকোয়েস্ট করবো বারবার যে এতদিন সময় পাচ্ছ, আজকে তো হচ্ছে তোমার 29 তারিখ, সময়টা একটু কাজে লাগাও, মানে ঠিক করে যদি ইনশাল্লাহ গুছায় করো তাহলে দেখবা অ্যাসাইনমেন্টটা তোমাদের উপকারে আসবে। ওকে, তো আমি এটা তোমাদের এখানে গ্রুপে অলরেডি পোস্ট করে দিয়েছি। বলো স্যার আমাদের কি কোনো গ্রুপ খোলা হয়েছে স্যার? আমি তো আসলে অ্যাড নাই। গ্রুপের জন্য আমি এখনো কোনো কিছু চাই নাই, গ্রুপটা আমি দিব, গ্রুপের জন্য দিব। এখনো তোমাদের মধ্যে র্যাপো ক্রিয়েট হোক, সবাই কথাবার্তা বলো, তারপরে গ্রুপের জিনিসটা আমি দিচ্ছি, এখনো দিই নাই। না স্যার, আমি তো স্যার মানে কারোর সাথে কানেক্টেড হতে পারছি না স্যার, এর জন্য। কেন এখন কানেক্টেড হও? তোমাদের কি কোনো গ্রুপ টুপ ঘুরেছো, মেসেঞ্জার গ্রুপ অর সামথিং? জি স্যার, লিংক তো দেওয়া, মেবি লিংক দেয়া আছে, ক্লাসরুমে লিংক দেওয়া আছে। তাহলে ওখানে তোমরা জয়েন করে একটু আড্ডা উঠে দাও, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখো আমি এটা অলরেডি অ্যাসাইন করে দিয়েছি, দেখো তো এটা বুঝতে পারো কিনা সবকিছু প্রপারলি। স্যার জুলাই 8 হবে, জুন 8 দেওয়াতে মিসিং আসতেছে। ও জুন 8 দিয়েছি না? থ্যাংক ইউ, সরি। কথা বলিতে বলিতে ঘটনা ঘটিয়ে দিলাম। স্যার আপনি যে 1 নম্বর কোশ্চেনে লাস্টে লিখেছেন হাউ ইট ফিট উইথ ইচ আদার কনসেপ্ট, তো এটাকে কি আমরা স্যার যে প্রোডাক্ট এগুলোর সাথে একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড সেভাবে আমরা এটা আবার এক্সপ্লেইন করব? দেখি আমি কি দিয়েছি, তোমরা কি বুঝেছো। All marketing management concepts with examples. Examples should be from Bangladeshi context and also need to clarify these examples by explaining properly about how it fits with each concept. এক্সাম্পলটা তুমি যে বলছো সেই এক্সাম্পলটা কিভাবে ফিট করে ওইটা তোমাকে এক্সপ্লেইন করতে বলেছি আমি। গট দ্য পয়েন্ট? তুমি কনসেপ্ট এক্সপ্লেইন করলে একটা এক্সাম্পল লিখলে, এক্সাম্পলটাকে তুমি কেন মনে করছো ও প্রোডাকশন কনসেপ্টে বিশ্বাস করে এই পার্টিকুলার প্রোডাক্ট বা কোম্পানি, সেটা ডিসক্রাইব করতে হবে, আমরা ইলাবোরেট করব। জি স্যার। ঠিক আছে। জি বলেন। কোনটা কোনটা তুমি ক্লাস করোনি আজকে? না, আমি মার্কেটিং কোর্স রিলেটেড কিছু তো আমি বলেই দিয়েছি, এটা কোনো মার্কেটিং এর সাথে রিলেটেড কোনো কিছু না, এটা কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু না, সম্পূর্ণ সেলফ অ্যানালাইসিস। টপিকটা পড়ো, হেডলাইনটা দেখো, তাহলেই বুঝতে পারবে এটা মার্কেটে কোনো প্রোডাক্ট কোনো কিছুর সাথে রিলেটেড না।
এটা সম্পূর্ণ তোমার নিজের অ্যানালাইসিস, তুমি নিজেকে অ্যানালাইসিস করতে শিখো, তুমি নিজেকে জানার চেষ্টা করো। মানে এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে তুমি যেন নিজেকে জানতে পারো। ওকে, এখানে তুমি কি অপরচুনিটি তোমার লাইফে দেখতে পাচ্ছ, তোমার ভবিষ্যতে কি করার সুযোগ আছে, তুমি কি কি থ্রেড দেখতে পাচ্ছ ভবিষ্যতে, সেগুলো সবকিছু লিখতে হবে। ওকে, তো সবাইকে তাহলে থ্যাংক ইউ। যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।